আমাদের হাতে আজকে বাংলাদেশের রাজনীতির খুবই ইন্টারেস্টিং একটা এলাকার কিছু সোর্স এসে জমা হয়েছে। ঢাকা 17 আসন। প্রথম দেখায় মনে হতে পারে এটা তো আর 10টা নির্বাচনী এলাকার মতো একটা লড়াইয়ের খবর, কিন্তু সোর্সগুলো একটু উল্টে পাল্টে দেখার পর একটা অদ্ভুত প্যাটার্ন চোখে পড়ছে। ঠিক। একদিকে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতো একজন হেভিওয়েট, যার নামটাই একটা ব্র্যান্ড, আর অন্যদিকে জামাতে ইসলামী এমন একজনকে এনেছে যার প্রধান পরিচয় তার বিপুল সম্পদ। আর এই দুটো প্রোফাইল যখন গুলশান বনানীর মতো একটা জায়গায় মুখোমুখি হয়, তখন ব্যাপারটা আর সাধারণ নির্বাচনী লড়াই থাকে না, তাই না? একদমই না। আমাদের হাতে থাকা কাগজপত্র আর বিশ্লেষণগুলো বলছে এটা আসলে দুইটা ভিন্ন জগতের শক্তির পরীক্ষা। একদিকে আছে কয়েক দশকের লালিত রাজনীতিক ঐতিহ্য, আর অন্যদিকে আছে একেবারে ব্র্যান্ড নিউ কর্পোরেট কৌশল। ঠিক এখানেই আমার খটকাটা লেগেছে তারেক রহমানের বিরুদ্ধে জামাতের প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামান। পেশায় ডাক্তার হলেও সোর্সগুলো বলছে তার মূল পরিচয় তিনি একজন অত্যন্ত সফল ব্যবসায়ী। কিন্তু যে তথ্যটা দেখে আমি কয়েক সেকেন্ডের জন্য থেমে গিয়েছিলাম সেটা হলো নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামা। নিজের নামে থাকা গাড়ির মূল্য দেখানো হয়েছে 13,70,00,000 টাকা। আমি কি ঠিক পড়ছি? এটা কি কোনো প্রিন্টিং মিস্টেক? মানে একটা গাড়ির দাম? কোনো প্রিন্টিং মিস্টেক নয়, এটাই ঘোষিত তথ্য। আর এই একটা সংখ্যাই কিন্তু পুরো আলোচনার সুরটা ঠিক করে দেয়। আসলেই আমরা এখানে কোনো সাধারণ প্রার্থীর কথা বলছি না। এই তথ্যটা দিয়ে তিনি হয়তো শুরুতেই একটা বার্তা দিয়ে দিচ্ছেন। আর বিষয়টা শুধু এই একটা গাড়িতেই সীমাবদ্ধ না, তার পুরো আর্থিক প্রোফাইলটাই চমকে দেওয়ার মতো। তাহলে চলুন এই প্রোফাইলটা একটু কাটাছেঁড়া করা যাক, কারণ এই সংখ্যাগুলোর মধ্যেই হয়তো জামাতের মূল কৌশলটা লুকিয়ে আছে। 13,70,00,000 টাকার গাড়ির মালিকের আয়ের উৎস কি? সোর্সগুলো থেকে যে তথ্যটা উঠে আসছে তা হলো তার মূল আয় ব্যবসা থেকে। হলফনামা অনুযায়ী তার বাৎসরিক ব্যবসায়িক আয় প্রায় 3,52,00,000 টাকা। বাহ! এর বাইরেও ব্যাংক, সঞ্চয়পত্র এবং শেয়ার বাজার থেকে বছরে আরও প্রায় 12 লাখ টাকা আয় করেন। সব মিলিয়ে যদি আমরা একটা গড় হিসাব করি, তার মাসিক আয় দাঁড়ায় প্রায় 30 থেকে 35 লাখ টাকার মতো। মাসে 30 থেকে 35 লাখ টাকা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পুরো টাকাটাই ঘোষিত এবং বৈধ আয় হিসেবে দেখানো হচ্ছে। এক্স্যাক্টলি। আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটাও তো একটা বড় ব্যাপার, তাই না? যেখানে সম্পদ লুকানোর একটা প্রবণতা দেখা যায়, সেখানে তিনি যেন মেলে ধরছেন। ঠিক এখানেই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি কিছুই লুকাচ্ছেন না, বরং তার সম্পদ এবং সাফল্যকে তার পরিচয়ের অংশ হিসাবে তুলে ধরছেন। আচ্ছা, চলুন বাকি সম্পদের দিকেও একবার চোখ বুলিয়ে নিই। তার স্ত্রীর নামেও একটি গাড়ি আছে, যেটির মূল্য 46 লাখ টাকার বেশি। ওহ আচ্ছা। অর্থাৎ একটি পরিবারে দুটি গাড়ির ঘোষিত মূল্যই প্রায় 14.5 কোটি টাকা। অবিশ্বাস্য। আর নগদ বা বিনিয়োগের কি অবস্থা? সেটাও কম আকর্ষণীয় নয়। আমাদের হাতে থাকা রিপোর্টে একটা বিষয় পরিষ্কার, তার হাতে থাকা নগদ টাকার পরিমাণ 68 লাখের বেশি। ব্যাংকে জমা আছে আরও 33 লাখ টাকা। তার মানে 1 কোটিরও বেশি টাকা শুধু লিকুইড মানি। হ্যাঁ, যা বিনিয়োগের বাইরে। এর সাথে সঞ্চয়পত্রে বিনিয়োগ করা আছে 1,36,00,000 টাকার বেশি। আর শেয়ার বাজারে নিজের নামে 2.25 কোটি এবং স্ত্রীর নামে 90 লাখ টাকার শেয়ার। তার মানে আমরা এমন একজন ব্যক্তির কথা বলছি যার অর্থনৈতিক ভিত্তিটা অসাধারণ রকমের মজবুত। এর বাইরেও তো স্থাবর সম্পত্তি আছে নিশ্চয়ই। হ্যাঁ, ঢাকায় নিজের এবং স্ত্রীর নামে দুটি ফ্ল্যাট রয়েছে, যেগুলোর ঘোষিত মূল্য যথাক্রমে 2,06,00,000 এবং 1 কোটি টাকা। আর খুলনায় পৈতৃক সূত্রে পাওয়া 129% কৃষি জমিও রয়েছে। সব মিলিয়ে এই যে বিপুল পরিমাণ সম্পদের একটি স্বচ্ছ তালিকা, এটা ভোটারদের কাছে, বিশেষ করে ঢাকা 17-র ভোটারদের কাছে একটা নির্দিষ্ট বার্তা দেয়। কি সেই বার্তা? আমার তো প্রশ্ন জাগছে, এই কৌশলটা কি বুমেরাং হতে পারে না? ভালো পয়েন্ট। গুলশান বনানীর ভোটাররা হয়তো ধনী, কিন্তু তারা কি একজন প্রার্থীর এত বিপুল সম্পদ দেখে ভাবতে পারেন না যে এই ব্যক্তি সাধারণ মানুষের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন? এতে কি তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবার ঝুঁকি নেই? চমৎকার প্রশ্ন। সাধারণ নির্বাচনী এলাকায় হয়তো এটাই হতো, কিন্তু ঢাকা 17 সাধারণ কোনো এলাকা নয়। আচ্ছা, এখানকার রাজনীতিকে সোর্সগুলো ব্লেজার স্যুটের রাজনীতি বলে বর্ণনা করছে। এখানে ভোটাররা দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, কূটনীতিক, কর্পোরেট ইলিট
তাদের কাছে একজন প্রার্থী কতটা জনদরদি তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে তিনি তাদের জগতের মানুষ কিনা, তার সামাজিক অবস্থান, তার জীবনযাত্রা তাদের সাথে মেলে কিনা। অর্থাৎ তিনি তার সম্পদকে দুর্বলতা হিসেবে না দেখিয়ে বরং আভিজাত্যের প্রতীক বা তার সফলতার প্রমাণ হিসেবে তুলে ধরছেন। এক কথায় হ্যাঁ, এর মাধ্যমে তিনি ভোটারদের কাছে একটা বার্তা দিচ্ছেন যে আমি তোমাদেরই একজন, আমার অবস্থান তোমাদের থেকে ভিন্ন নয় এবং রাজনীতিতে আমার নতুন করে কিছু পাওয়ার নেই। ইন্টারেস্টিং। আমি যা অর্জন করার তা করে ফেলেছি। এই কৌশলটা এক ধরনের সামাজিক গ্রহণযোগ্যতা তৈরি করে। এটা এক ধরনের অলিখিত যোগ্যতা হিসাবে কাজ করে যে যিনি নিজের জীবনকে সফলভাবে পরিচালনা করতে পারেন তিনি হয়তো একটি এলাকাকেও সফলভাবে নেতৃত্ব দিতে পারেন। তাহলে জামাতের মূল কৌশলটা মানে পরিষ্কার হচ্ছে, তারা তাদের চিরাচরিত মাঠের রাজনীতির বাইরে গিয়ে একেবারে ভিন্ন একটা খেলা খেলছে। ঠিক। কিন্তু প্রশ্ন হলো, জামাতের মতো একটি দল যাদের ভিত্তি ধরা হয় তৃণমূল বা মধ্যবিত্ত সমর্থকদের উপর, তারা কেন এমন একজন প্রার্থীকে বেছে নিল? এটিকে যদি আমরা বলচিত্রের সাথে সংযুক্ত করি তাহলে দেখব এটি একটি অত্যন্ত সুচিন্তিত এবং কৌশলগত সিদ্ধান্ত। জামাত হয়তো বুঝতে পেরেছে গুলশানের এলিট ভোটারদের কাছে পৌঁছানোর জন্য তাদের তাকলিদি রাজনৈতিক বক্তব্য বা ধর্মীয় আবেদন যথেষ্ট নয়। রাইট। তাদের এমন একজন প্রার্থী প্রয়োজন যার সামাজিক এবং আর্থিক প্রোফাইল ওই এলাকার ভোটারদের সাথে অনুরণিত হবে। ডাক্তার খালিদুজ্জামানের প্রোফাইল ঠিক সেই প্রয়োজনটি নিখুঁতভাবে পূরণ করে। তার মানে এটা শুধু একটা নির্বাচন জেতার চেষ্টা নয়, এর চেয়েও বড় কিছু। অবশ্যই। সোর্সের বিশ্লেষণ অনুযায়ী ডক্টর খালিদুজ্জামানকে প্রার্থী করা শুধু নির্বাচনে জেতার জন্য নয়, এটি জামাতের ব্র্যান্ডিং পরিবর্তন করার একটি বড় প্রচেষ্টা। ব্র্যান্ডিং পরিবর্তন? হ্যাঁ, এর মাধ্যমে জামাত নিজেদের একটি এলিট রেডি বা অভিজাতদের জন্য প্রস্তুত দল হিসেবে উপস্থাপন করতে চাইছে। তারা একটা বার্তা দিতে চায় যে তাদের দলে শুধু মাঠের কর্মী বা মাদ্রাসার ছাত্রই নয়, দেশের কর্পোরেট জগতের শীর্ষস্থানীয় ব্যক্তিরাও আছেন। আচ্ছা আচ্ছা। তারা দেখাতে চায় যে তাদের নীতি এবং নেতৃত্ব দেশের সর্বোচ্চ স্তরের মানুষদেরও আকর্ষণ করতে পারে। ব্যাপারটা তাহলে খুবই ইন্টারেস্টিং। এটা অনেকটা ইমেজ তৈরির লড়াই। জামাত কি তাদের দীর্ঘদিনের যে একটা নির্দিষ্ট পরিচয় আছে সেটা থেকে বেরিয়ে এসে নতুন পরিচয় তৈরি করতে চাইছে? পুরোপুরি বেরিয়ে আসা হয়তো নয়, কিন্তু পরিচয় একটি নতুন মাত্রা যোগ করতে চাইছে আর কি। তারা দেখাতে চাইছে যে তারা একই সাথে তৃণমূল এবং কর্পোরেট উভয় জগতেই প্রাসঙ্গিক। আর ঢাকা 17-র মতো একটি আসনে এমন একজন প্রার্থী দেওয়াটা তাদের জন্য এই বার্তাটি প্রতিষ্ঠা করার একটি নিখুঁত সুযোগ। এখানে নির্বাচনে হার জিতের চেয়েও এই বার্তাটি দেওয়াটা তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। বেশ, তাহলে জামাতের কৌশলটা তো বোঝা গেল। সম্পদ, সাফল্য আর কর্পোরেট প্রোফাইল দিয়ে এলিট ভোটারদের মন জয় করা। কিন্তু এই কৌশলের মোকাবেলে যে দাঁড়িয়ে আছেন তার ব্র্যান্ড ভ্যালুই তো আকাশচুম্বী। অবশ্যই। তারেক রহমানের তো কোনো নতুন পরিচয়ের প্রয়োজন নেই। এই লড়াইয়ে তার শক্তির জায়গাগুলো কি কি? অবশ্যই। তারেক রহমানের শক্তিকে কোনোভাবেই ছোট করে দেখার উপায় নেই। ডাক্তার খালিদুজ্জামানের যেমন রয়েছে দৃশ্যমান ও পরিমাপযোগ্য সম্পদ, তারেক রহমানের রয়েছে অদৃশ্য কিন্তু প্রচণ্ড শক্তিশালী রাজনৈতিক পুঁজি। ঠিক। সোর্সগুলো বলছে তার শক্তির প্রধান ভিত্তি তিনটি। প্রথম এবং সবচেয়ে বড় শক্তি হল বিএনপির বিশাল এবং অনুগত ভোট ব্যাংক। এই ভোটাররা প্রার্থীকে দেখে ভোট দেন না, তারা ধানের শীষ প্রতীক দেখে ভোট দেন। আমরা খালিদুজ্জামানের টাকার অঙ্কের কথা তো বললাম, কিন্তু তারেক রহমানের এই যে রাজনৈতিক উত্তরাধিকার, এটাকে কি টাকার অঙ্কে মাপা যায়? না, একদমই না। গুলশানের একজন ভোটার যখন ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকটা দেখেন তখন তার মনে কি কাজ করে? এটাই আসল প্রশ্ন। এই উত্তরাধিকার কেবল একটি পরিচয় নয়, এটি একটি ইমোশনাল কানেকশন। শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার আপসীন নেত্রীর ইমেজ, এই সব কিছুই তারেক রহমানের নামের সাথে জড়িয়ে আছে। খালিদুজ্জামানের 14.5 কোটি টাকার বাড়ির বিপরীতে তারেক রহমানের কাছে আছে কয়েক কোটি ভোটারের কয়েক দশকের আবেগ। এই দুয়ের লড়াইটা এখানেই। বাহ, দারুণ উপমা। এটা অনেকটা একটা ক্লাসিক মুভি স্টুডিও যার একটা বিখ্যাত পারিবারিক নাম আছে, তার সাথে নেটফ্লিক্সের মতো একটা নতুন টেক জায়ান্টের লড়াইয়ের মতো। দুজনেই শক্তিশালী, কিন্তু তারা তাদের দর্শকের সাথে সম্পূর্ণ ভিন্ন ভাষায় কথা বলে। দারুণ বলেছেন। আর তার তৃতীয় শক্তির উৎস? তৃতীয় শক্তিটি হলো তার সংগ্রামী নেতার ইমেজ।
গত প্রায় ১৬ বছর ধরে তিনি দেশের বাইরে আছেন, অসংখ্য মামলার বোঝা তার ওপর। কিন্তু তারপরও দলের ওপর তার নিয়ন্ত্রণ অটুট। সরকার বিরোধী আন্দোলনে তার নেতৃত্ব তাকে দলের কর্মীদের কাছে এক ধরনের সংগ্রামী এবং অবিচল নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছে। এই তিনটি বিষয়, বিশাল ভোট ব্যাংক, পারিবারিক উত্তরাধিকার এবং সংগ্রামী ইমেজ, মিলে তারেক রহমানকে বিশেষ করে বিএনপির ট্রেডিশনাল সমর্থকদের কাছে এক প্রায় অপ্রতিরোধ্য প্রার্থী হিসেবে তুলে ধরে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, একদিকে আছে রাজনৈতিক উত্তরাধিকার, আবেগ আর বিশাল জনসমর্থনের অদৃশ্য শক্তি, আর অন্যদিকে আছে বিপুল ব্যক্তিগত সম্পদ, আধুনিক কর্পোরেট কৌশল আর নির্দিষ্ট শ্রেণীর ভোটারদের লক্ষ্য করে তৈরি করা দৃশ্যমান প্রোফাইল। ঠিক তাই। ঢাকা ১৭ আসনের লড়াইটা তাই শুধু ভোটের লড়াই থাকছে না, এটা দুই ধরনের শক্তির পরীক্ষাও বটে। একদম। সোর্স এটিকে ক্ষমতা, ভাবমূর্তি এবং ভবিষ্যৎ রাজনীতির লড়াই হিসেবেই বর্ণনা করছে। একদিকে তারেক রহমানের ধানের শীষ, যা ঐতিহ্যবাহী রাজনীতির প্রতীক, যার সাথে জড়িয়ে আছে দলের ইতিহাস, সংগ্রাম এবং একটি বিশাল জনগোষ্ঠীর আবেগ। আর অন্যদিকে ডক্টর খালিদুজ্জামানের দাড়িপাল্লা, যা এই নির্দিষ্ট আসনে সম্পদ, সফলতা এবং আধুনিক কর্পোরেট কৌশলের প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে। তাহলে এই লড়াইয়ের সম্ভাব্য ফলাফল কি হতে পারে, বা তার চেয়েও বড় কথা, এর সুদূরপ্রসারী প্রভাব কি হতে পারে? দেখুন, ফলাফল যাই হোক না কেন, এই নির্বাচনটি কয়েকটি বিষয় আমাদের সামনে পরিষ্কার করে দেবে। প্রথমত, ঢাকা ১৭র মতো এলিট এলাকায় পারিবারিক ঐতিহ্য এবং দলের ভোট ব্যাংকই জেতার জন্য যথেষ্ট, নাকি প্রার্থীর ব্যক্তিগত প্রোফাইলও এখন জরুরি? হ্যাঁ, তার আর্থিক অবস্থান এবং সামাজিক সংযোগও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কিনা। যদি খালিদুজ্জামান ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেন, তাহলে বুঝতে হবে নগরকেন্দ্রিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। আর জামাতের ব্র্যান্ডিং পরিবর্তনের চেষ্টার কথা আপনি বলছিলেন, সেটার কি হবে? সেটাও দেখার বিষয়। এই নির্বাচনটা তাদের জন্য একটা লিটমাস টেস্ট। তারা যদি এ আসনে একটি সম্মানজনক ফলাফল অর্জন করতে পারে, তাহলে হয়তো ভবিষ্যতে অন্যান্য শহরী আসনেও তারা একই ধরনের কৌশল প্রয়োগ করবে। মানে প্রচলিত ধারার রাজনীতিবিদদের বাইরে গিয়ে? হ্যাঁ, বিভিন্ন পেশার সফল এবং সম্পদশালী ব্যক্তিদের রাজনীতিতে নিয়ে আসার একটা নতুন ধারা তৈরি হতে পারে। আজকের এই আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, ঢাকা ১৭ আসনে নির্বাচনটি কেবল একটি আসনের ফলাফল নির্ধারণ করবে না, এটি হয়তো বাংলাদেশের নগর কেন্দ্রিক, বিশেষ করে অভিজাত এলাকার রাজনীতির ভবিষ্যৎ গতি প্রকৃতিরও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেবে। আর এই পরিস্থিতি একটি মৌলিক প্রশ্ন তুলে ধরে। একদিকে তারেক রহমানের মতো ঐতিহ্যবাহী রাজনৈতিক শক্তি, যিনি দলের প্রতীক এবং পারিবারিক পরিচয়ের উপর নির্ভর করছেন। অন্যদিকে ডক্টর খালিদুজ্জামানের মতো কর্পোরেট এবং আর্থিকভাবে শক্তিশালী প্রার্থীর উত্থান, যিনি নিজের ব্যক্তিগত অর্জন এবং সম্পদকে পুঁজি করে এগোচ্ছেন। বাংলাদেশের অভিজাত ভোটাররা এই দুই ধারার মধ্যে কোনটিকে বেছে নেবেন, তাদের সিদ্ধান্তই হয়তো বলে দেবে আগামী দিনের রাজনীতির ভাষা কি হবে। এই আলোচনা শেষে একটি গভীর প্রশ্ন নিয়ে ভাবা যেতে পারে। এই নির্বাচনটি কি ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের নগর রাজনীতিতে, বিশেষ করে ঢাকার মতো মেট্রোপলিটন শহরে টিকে থাকতে হলে, মানে সনাতন রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি বিপুল ব্যক্তিগত সম্পদ এবং একটি সফল কর্পোরেট প্রোফাইল থাকাও ভবিষ্যতে অপরিহার্য হয়ে উঠবে? হ্যাঁ, এবং যদি তাই হয়, তাহলে দেশের সাধারণ মানুষের, যাদের এত সম্পদ বা কর্পোরেট সংযোগ নেই, তাদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ কি আরও সংকুচিত হয়ে আসবে?